হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মানস স্যার, তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। আচ্ছা, পূর্বের দিনে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছিলে, রিপ্লাই করেছিলে, এবং সেগুলো তোমরা বাড়িতে গিয়ে নিশ্চয়ই একবার করে কেউ দেখেছো, টেক্সট বই পড়েছো। যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদেরকে লিখে নিতে বলেছিলাম এবং বলেছিলাম যে এই প্রশ্ন অনুযায়ী সবাই একটু বাড়িতে প্র্যাকটিস করবে। পরের দিন শুরুতেই আমি সেই প্রশ্নগুলোর উত্তর জিজ্ঞাসা করব, কারা কতটা ভালোভাবে প্রস্তুত হয়ে এসেছো। ঠিক আছে? তো জিজ্ঞাসা করা যাক, দেখি কারা কতটা ভালোভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছো। আচ্ছা, শুরুতেই আমি একটু জিজ্ঞাসা করব, আদর্শ নদী কাকে বলে? তোমরা তো সবাই এক একজন আমার কাছে আদর্শ স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট, ভালো করে পড়াশুনো করো। তো আমি সেই জন্য শুরুতেই জিজ্ঞাসা করলাম, আদর্শ নদী কাকে বলবো আমরা? উদাহরণস্বরূপ বলতে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ, ঠিকই বলেছো। তাহলে যেসব নদীর তিনটি গতি, অর্থাৎ উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, মধ্যগতি এবং নিম্নগতি, এই তিনটি গতি যে নদীর প্রবাহপথে লক্ষ্য করা যায় সেই সব নদীকে আমরা আদর্শ নদী বলে চিহ্নিত করতে পারি, তাই না? তো এই আদর্শ নদীর যদি উদাহরণ জিজ্ঞাসা করতে বলা হয়, তোমরা কি উদাহরণ দেবে? আমাদের প্রথমেই ভারতবর্ষের একটা আদর্শ নদীর উদাহরণ বলো। গঙ্গা নদী। এই গঙ্গা নদী হচ্ছে আমাদের ভারতবর্ষের সবথেকে বৃহত্তম নদী। তার কত বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত কে বলতে পারবে? 9.5 লক্ষ বর্গ কিমি এলাকা জুড়ে এই আমাদের গঙ্গা নদী বিস্তৃত। সেইখান থেকে আমরা বিবেচনা করতে পারি বা বলতে পারি গঙ্গা নদী আমাদের ভারতবর্ষের বৃহত্তম নদী। ঠিক আছে? আচ্ছা, তারপরে আদর্শ নদী আর কি রয়েছে? নীলনদ রয়েছে, আমাজন নদী রয়েছে। আমাজন নদীর অববাহিকার আয়তন কত কে বলতে পারবে? 70, প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার, তাই তো? আচ্ছা, আর আদর্শ নদী কি রয়েছে? মিসিসিপি রয়েছে। তাহলে এগুলোকে আমরা আদর্শ নদী বলে চিহ্নিত করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এইবার আমাকে বলো, গঙ্গার একটি উপনদীর নাম কে বলতে পারবে? আর শাখা নদীর নাম কে বলতে পারবে? হ্যাঁ, তাহলে বলো। যমুনা হলো গঙ্গার একটি উপনদী। ভেরি গুড। আচ্ছা, উপনদীর সংজ্ঞা যদি বলতে বলা হয় আমরা কি বলবো? হ্যাঁ, যে নদী বা জলধারা, হ্যাঁ বলো, যে নদী বা জলধারা অন্য কোনো জায়গায় উৎপন্ন হয়ে বা সৃষ্টি হয়ে, উৎপত্তি হয়ে যদি মূল নদীর সঙ্গে এসে মিলিত হয়, অর্থাৎ ওই নদীটা ওই মূল নদীতে এসেই তার প্রবাহপথ শেষ হয়ে যাচ্ছে, তাকে ওই মূল নদীর উপনদী আমরা বলবো। অর্থাৎ বাইরে থেকে এসে মিলিত হচ্ছে। শাখা নদী কাকে বলবো আমরা? মূল নদী থেকে যদি কোনো জলধারা প্রবাহিত হয়ে যায় এবং প্রবাহিত হয়ে অন্য কোনো নদী বা সাগর, মহাসাগরে গিয়ে পতিত হয়, তাদেরকে আমরা বলবো শাখা নদী, তাই তো? আচ্ছা, গঙ্গার একটি শাখা নদীর নাম কি? পদ্মা হচ্ছে গঙ্গার একটি অন্যতম প্রধান শাখা নদী। তাহলে উপনদী, শাখা নদী সম্পর্কে তোমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছো। আচ্ছা, জলবিভাজিকা বলতে কি বোঝো, কি বলবে? হ্যাঁ, যে যে উচ্চ পর্বত বা পাহাড় বা উঁচু স্থান
দুটো নদীকে পৃথক করে দিয়েছে। পৃথক করার জন্য দুটি নদীর গতিপথ বিপরীতমুখী হয়ে গেছে। সেই উচ্চ স্থানকে বা পাহাড় বা পর্বতকে আমরা জলবিভাজিকা রূপে চিহ্নিত করতে পারি। বোঝা গেল? তাহলে যে দুটো নদী ছিল, দুটো নদী হঠাৎ করে যদি মাঝখানের কোনো একটা উঁচু টিলা বা স্থান যদি দুটো নদীকে পৃথক করে দেয়, তাহলে আমরা সেই উচ্চভূমিকে সেই দুটি নদীর জলবিভাজিকা বলবো। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো তাহলে এই পর্যন্ত? বোঝার তো কিছু নেই, আজকে জিজ্ঞাসা করছি। মানে সবাই তাহলে ভালোভাবে প্রশ্নের উত্তর দিয়েছো। আশা করি আগামী দিনেও তোমরা খুব ভালোভাবে প্রশ্নের উত্তর দেবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের যে অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করতে এসেছি সেই অংশটায় এবার ফিরে যাওয়া যাক। আজকে আমরা যে অংশ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট যে ভূমিরূপ, সেই ভূমিরূপের অধ্যায়ের মধ্যে নদীর বিভিন্ন কাজ, ক্ষয়, বহন, অবক্ষেপণ এবং এদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অংশ নিয়ে আলোচনা করব। আমরা পূর্বের দিন প্রথম পাঠ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা এই অংশেরই দ্বিতীয় পাঠ সম্পর্কে আলোচনা করব। আমরা পূর্বের দিন আলোচনা করেছিলাম যে একটা নদীর অববাহিকা, নদী উপত্যকা, জলবিভাজিকা, ধারণ অববাহিকা এবং একটি নদীর গতিপথে যে কয়েকটি মানে মাধ্যম লক্ষ্য করা যায়, অর্থাৎ উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, এই যে অবস্থানগুলো বা অঞ্চলগুলো লক্ষ্য করা যায়, সেই নদীকে আমরা কি নদী বলি, সেইটা আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো আমরা এবার নতুন অংশ আলোচনা শুরু করা যাক। তো লাস্ট যেটা আলোচনা করেছিলাম সেটা তোমাদের একটু মনে করিয়ে দিলাম। এবং প্রসঙ্গে একটু আমি বলে দিই, আমরা গঙ্গার উচ্চগতি যেটা আলোচনা করেছিলাম বা পার্বত্য প্রবাহ, সেই গঙ্গার উচ্চগতি কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত কে বলতে পারবে? জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি। উৎসস্থল থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি লক্ষ্য করা যায়, তাই তো? আচ্ছা, আর 2 নম্বর অর্থাৎ যেটা মধ্যগতি, মধ্যগতি তাহলে কোথা থেকে কোথা পর্যন্ত লক্ষ্য করা যায়? হরিদ্বার থেকে ধুলিয়ান পর্যন্ত হচ্ছে গঙ্গার মধ্যগতি লক্ষ্য করা যায়। এবং এই যে মধ্যগতিতে গঙ্গার প্রধান কাজ কি বলতো? মানে গঙ্গার নদীর প্রধান কাজ কি বলা যেতে পারে? বহন কাজ হচ্ছে নদীর প্রধান কাজ। ঠিক আছে, আচ্ছা। আর লাস্ট যে অংশ ছিল নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ, এই অংশে নদীর শক্তি একেবারেই কমে যায়, নদী খুব ধীর পথে প্রবাহিত হয়। তাহলে এইটা হচ্ছে নদীর, এই অংশে নদীর প্রধান কাজ হচ্ছে সঞ্চয় কাজ। এই অংশে নদী মূলত সঞ্চয় কাজ করে থাকে। ঠিক আছে, তাহলে এই তিনটি প্রবাহ যে নদীতে লক্ষ্য করা যায় তার একটা বিশেষ নাম রয়েছে, আমরা সেখান থেকে আজকের অংশ আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা। এরপরে রয়েছে আমাদের এই যে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, এই যে তিনটি নদী গতি প্রবাহ সবকটা নদীতে কিন্তু দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, তো যে নদীতে দেখতে পাওয়া যায় তাকে কি নদী বলবো? তাকে আমরা বলবো আদর্শ নদী। তাহলে যে নদীর গতিপথে ক্ষয় কাজ প্রধানত উচ্চগতি, বহন কাজ মধ্যগতি, সঞ্চয় কাজ প্রধান নিম্নগতিতে লক্ষ্য করা যাবে এবং এই বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ লক্ষ্য করা যাবে, তাকে আমরা আদর্শ নদী বলবো। তার মানে এরা খুব ভালো নদী বলতে পারি আমরা। সবকটা বৈশিষ্ট্যই উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, সবকটি বৈশিষ্ট্যই আমরা কিন্তু এই অংশে লক্ষ্য করতে পারি, লক্ষ্য করা যায়। মূলত
এই বিশ্বের সব থেকে আদর্শ নদীর উদাহরণ যদি আমরা বলি, গঙ্গা নদী, সিন্ধু নদী, নীলনদ, আমাজন এবং মিসিসিপি। এই নদীগুলো প্রত্যেকটা গতি প্রবাহ কিন্তু সঠিকভাবে লক্ষ্য করা যায়। তাহলে অন্যগুলোকে আমরা নদী বলবো না? অবশ্যই বলবো। সেগুলোকে শুধুমাত্র নদী বলবো, আদর্শ নদী বলবো না। কারণ তাদের কোন দেখা গেল মালভূমি অঞ্চলে সৃষ্টি হয়েছে, তাহলে মৃদু ঢাল, তাহলে সেখানে তো উচ্চগতি লক্ষ্য করাই যাবে না। যেটুকু সেই অংশে ক্ষয় করবে, নিম্নগতিতে সঞ্চয় করবে। আবার বর্ষার জলে পুষ্ট যে নদীগুলো, সেগুলো সারা বছর ধরে প্রবাহিত হয় না, তাহলে সেগুলোকেও আমরা আদর্শ নদী বলতে পারছি না। ঠিক আছে? এইরকম ভাবে আদর্শ নদীর উদাহরণ যদি তোমাদের বলতে বলা হয়, তাহলে কিন্তু গঙ্গা, সিন্ধু, নীল, আমাজন এবং মিসিসিপি নদীর উদাহরণ তোমাদেরকে বলতে হবে। নদী প্রবাহ কাকে বলা হচ্ছে? নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে, দেখবে এই যে বর্ষা যখন আমাদের খানিকদিন আগে হলো এবং প্রত্যেকটা জলাধার থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে দেওয়া হলো, এবং নদীর এই জলকে কিউসেক এবং কিউমেক এককে বলা হয়। তো যখন এই নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, তাকে এই জলপ্রবাহের পরিমাণে সেই এককে এফপিএস পদ্ধতিতে কিউসেক বলা হচ্ছে, মানে কিউবিক ফিট পার সেকেন্ড, ফুটে। আবার প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় তাকে সিজিএস পদ্ধতিতে কিউবিক মিটার পার সেকেন্ড, সংক্ষেপে কিউমেক বলা হচ্ছে। তাহলে ফিট পার সেকেন্ড হলে তাকে আমরা বলছি কিউসেক শর্টে, আর কিউবিক মিটার পার সেকেন্ড হলে তাকে আমরা কিউমেক বলছি। ঠিক আছে? এবার আমরা বলবো উপনদী আর শাখা নদী কাকে বলে। কাকে বলছি উপনদী আর শাখা নদী? এটা আমাদের এবার যখন নদীর মূল কাজ যখন আমরা আলোচনা করব, তখন কিন্তু এটা আমাদের জানতেই হবে। তো সেখানে উপনদী হচ্ছে উপনদী, তার মানে নদীর থেকে একটু ছোট বা নদীর সাথে এসে মিশে যাচ্ছে, যেটা আমরা বলতে পারি। প্রধান নদীর গতিপথের অনেক স্থানে ছোট ছোট নদী এসে যদি মূল নদীতে মিশে যায়, তা দেখা গেল একটা বড় হাইওয়ে রয়েছে, সেই হাইওয়েতে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন শহর থেকে, অঞ্চল থেকে, যে গ্রামের রাস্তা, ভিলেজ রাস্তা, সিটি রোড এসে এই হাইওয়েতে গিয়ে মিশছে, তাহলে এই হচ্ছে উপ রাস্তা বলতে পারি। নদীর ক্ষেত্রে প্রধান নদী প্রবাহিত হচ্ছে, সেই নদীর অংশে যদি অন্য কোন নদী এসে নদীর সাথে মিলিত হয়ে যায়, তাকে সেই নদীর উপনদী বলা হচ্ছে। উদাহরণ হিসেবে যমুনা গঙ্গার একটি প্রধান উপনদী আমরা বলতে পারি, অন্যতম উপনদী বলতে পারি। উপনদী হলো শাখা নদী। শাখা মানে কি? দেখবে অনেক দোকানে লেখা থাকে আমাদের কোনো শাখা নেই, তার মানে এই দোকানের দ্বিতীয় কোনো অংশ আর নেই। আমরা যে গাছের ডালপালাকে কি বলি? শাখা প্রশাখা বলি। তাহলে কি হচ্ছে, মূল যে অংশ থাকে, ডাল থাকে, সেখান থেকে বিভিন্ন ডাল বিভিন্ন দিকে বেরিয়ে যাচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে, সেগুলোকে শাখা প্রশাখা বলছে। একই রকম ভাবে নদীর মূল অংশ, এটা নদী, এর অংশ থেকে যদি কোনো জলধারা শাখার আকারে বেরিয়ে যায় এবং অন্যত্র গিয়ে পড়ে যায়, ওখানেই কিন্তু ফিরে আসতে হবে এমন নয়, অন্য যে কোনো জলাশয়ে গিয়ে বা নদীতে গিয়ে মিলিত হতে পারে, তাকে সেই মূল নদীর শাখা নদী বলা হয়। তাহলে একটা নদী বাইরে থেকে এসে মূল নদীতে মিশে যাচ্ছে, তাকে বলছি উপনদী। আরো একটা নদী মূল নদী থেকে জলধারা প্রবাহিত হয়ে অন্য কোনো জায়গায় গিয়ে মিলিত হচ্ছে, তাকে আমরা বলছি শাখা নদী। গঙ্গার প্রধান শাখা নদী হলো পদ্মা। ঠিক আছে? তাহলে এই উপনদী, গঙ্গারই একটা উপনদী হচ্ছে যমুনা, আবার গঙ্গারই একটা শাখা নদী হলো পদ্মা। লাস্ট অংশ, উপনদী আর শাখা নদীর মধ্যে পার্থক্য কি আছে? তাহলে উপনদী আর শাখা নদীর সংজ্ঞাটা প্রথমে বললেই হয়ে যাবে, যে প্রধান নদীর গতিপথে অনেক স্থানে ছোট ছোট নদী এসে মূল নদীতে মিলিত হচ্ছে, এইসব ছোট ছোট নদীকে প্রধান নদীর উপনদী বলা হয়। আর শাখা নদী, শাখাগুলি বিভিন্ন প্রশাখায় বিভক্ত হয়ে মূল নদী থেকে আলাদা হয়ে যায়, তাদেরকে শাখা নদী বলা হচ্ছে। উপনদীগুলো সরাসরিভাবে কোনো সাগর, মহাসাগর অথবা
হ্রদে এসে পড়ে না। তারা কোথায় এসে পড়ছে? তারা কিন্তু ওই নদীতে এসে পড়ছে। আর শাখা নদীগুলো সরাসরিভাবে সাগর, মহাসাগর বা হ্রদে এসে পড়তেও পারে, আবার নাও পড়তে পারে। ঠিক আছে। উপনদীগুলোতে সাধারণত নদীর উচ্চ গতিতে দেখা যায়, কারণ পাহাড়ি অঞ্চলে যেখানে ছোট হিমবাহ থাকে, ভূমির ঢাল অনুসারে সেখানে অনেক উপনদী তৈরি হতে দেখা যায়। সেখানে নদীর উচ্চ গতিতেই উপনদী বেশি দেখা যায়। আর শাখা নদী সাধারণত দেখা যায় নদীর নিম্ন গতিতে। এটা একটা অন্যতম উদাহরণ। উদাহরণ হিসাবে যমুনা গঙ্গার উপনদী, আর পদ্মা গঙ্গার শাখা নদী। তাহলে উপনদী আর শাখা নদীর মধ্যে কোনো ডাউট আছে আর তোমাদের? ভালোভাবে বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা, আদর্শ নদী এবং তার উপনদী, শাখা নদী, এই যে আমরা জিনিসগুলো পড়লাম, তার পার্থক্য জানলাম। তাহলে উপনদী, শাখা নদী সবাই বুঝতে পেরেছো? এরপরে যেটা আমাদের মূলত শুরু হচ্ছে নদীর কাজ। যে নদী কি কি পদ্ধতিতে তার কার্যকরী ভূমিকা পালন করে থাকে, একটা বহির্জাত শক্তি হিসাবে নদী কি কিভাবে কাজ করে থাকে, সেটা এবার আমরা আলোচনা করব। তো শুরুতেই তোমাদের একটা কথা জানিয়ে দিই, এই নদী সংক্রান্ত যে শাস্ত্র বা নদী সংক্রান্ত যে বিদ্যা, এটাকে আমরা বলতে পারি পোটামোলজি। এই পোটামোলজি অর্থাৎ নদী সংক্রান্ত শাস্ত্র বা নদী সংক্রান্ত বিদ্যা, এটাকে আমরা পোটামোলজি বলি। ঠিক আছে। আচ্ছা, এবার নদীর কাজ। তাই নদী তার সমগ্র প্রবাহ পথে কি করে? ঢাল এবং শক্তি অনুসারে তিন ধরনের কাজ করে থাকে। ঠিক আছে। অর্থাৎ আমরা যেমন প্রথম দিনই বলেছিলাম, নদী তার যেখানে মাধ্যাকর্ষণ শক্তি অনুযায়ী, ভূমির ঢাল অনুযায়ী নদী উচ্চ অংশ থেকে নিচের দিকে প্রবাহিত হয়। তাহলে যে অংশে যত বেশি ঢাল বেশি, সেই অংশে নদী তত বেশি ক্ষয় কাজ করবে। করবে কি না? যদি আমি জাস্ট তোমাকে একটা জিনিস উদাহরণ দিই, তুমি একতলা থেকে তুমি যদি একটা মগে করে, বালতিতে করে মাটিতে জল ফেলো, যতটুকু জায়গা নিচে মাটিগুলো ছিটকে চলে যাবে, দোতলা থেকে ফেললে কি তার পরিমাণটা একই হবে? হবে না, পরিবর্তন হবে। তাহলে অনেক আরো বেশি যখন উঁচু থেকে পড়ছে, তখন সেই যে জায়গাটায় পড়বে সে ধীরে 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 গর্ত হতে থাকবে, ক্ষয় হতে থাকবে। তো এইটা যদি নদী হয়, নদী উপত্যকায় হয়, এবং কন্টিনিউয়াসলি ক্রমাগত যদি নদীর প্রবাহপথে জল অনেক উঁচু থেকে নিচের দিকে প্রবাহিত হয়, তাহলে নদীর ক্ষয় হবে। তাহলে নদী যখন ক্ষয় করবে, এই ক্ষয়জাত পদার্থগুলো নদী নিশ্চয় সেখানে ফেলে রাখবে না, পড়ে থাকবে না। জলের তো প্রবহমান ধারা লক্ষ্য করা যাচ্ছে। জলের মধ্যে, ড্রেনের মধ্যে আমরা যা দিই, বা জল যখন তার গতিপথে আমরা যা ফেলি, সবকিছু সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাহলে ক্ষয় যখন করছে নদী, সেগুলো কি করবে? বহনও করবে। তাহলে সেই ক্ষয়জাত পদার্থগুলো নদী বহন করে তার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে। এবার অবক্ষেপণ, তার মানে নদী কি করবে? সঞ্চয় করবে। তাহলে প্রথমে নদী ভাঙলো, এবার ক্ষয়জাত পদার্থগুলো বহন করে নিয়ে আসলো। এবার নদী যখন নিম্ন গতিতে প্রবাহিত হবে, সেই নিম্ন গতিতে প্রবাহিত হওয়ার সময় যখন তার আর প্রবাহ বা শক্তি থাকবে না, এবং অপেক্ষাকৃত নিচু স্থানগুলো ধীরে ধীরে সেখানে সঞ্চিত হয়ে যাবে, এবং নদী সেখানে বদ্বীপ সৃষ্টি করতে পারে। ঠিক আছে। তাহলে এই হলো নদীর তিনটি কাজ। কি কি কাজ বললাম? ক্ষয় কাজ, বহন কাজ, আর অবক্ষেপণ বা সঞ্চয় কাজ। মনে থাকবে? আচ্ছা, প্রথমে ক্ষয় কাজ সম্পর্কে আমরা আলোচনা করব। কি ক্ষয় কাজ? দেখো ছবিগুলো একটু ভালো করে দেখো। বলা হচ্ছে তাহলে নদী কোন প্রবাহে বা কোথায় নদী ক্ষয় কাজ করে? উচ্চ গতিতে বা পার্বত্য প্রবাহে। তো নদীর উচ্চ গতিতে যখন স্রোতের আঘাতে, তা নদীর জল যখন যাবে, তখন তো স্রোতের যদি আঘাত হয়, তাহলে ভূমি বা শিলা বা মাটি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে জলস্রোতে যখন শিলাকে ভেঙে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? ক্ষয় কাজ। বোঝা গেল কি বললাম? নদী তার প্রবাহ পথে স্রোতের যে
যাচ্ছে, নদী যাচ্ছে প্রবাহ পথে, যখন খুব দ্রুত বেগে প্রবাহিত হচ্ছে, তার স্রোতের আঘাতে যখন নদীর উপত্যকার কোনো অংশ, নিচুর অংশ হতে পারে, পার্শ্ববর্তী অংশ হতে পারে, ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে, সেই প্রবাহিত পদ্ধতিকে ক্ষয় প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে? তো নদী এই যে ক্ষয় কাজ করে ভূমির সঙ্গে বিভিন্ন ঘর্ষণের ফলে বা যেভাবেই হোক, এই ক্ষয় প্রক্রিয়া 5টি পদ্ধতিতে ক্ষয় কাজ করে থাকে। তার মানে নদী উপত্যকার যে জল, যে নদীর উপত্যকা ভাঙছে, 5টি পদ্ধতিতে কিন্তু ক্ষয় কাজ করছে। 1 নম্বর হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। ছবিটা দেখো, এইটাকে যদি একটা নদী উপত্যকা ধরা হয়, এটা নদী উপত্যকা, ঠিক আছে? এই নদী উপত্যকা ধরা হয়, উপর দিয়ে জলের প্রবাহ, এই যে ভাসমান ঢেউ, একটা প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। জলপ্রবাহ ক্ষয়টা এখানে দেখানো হয়েছে, এই যে কিভাবে জলপ্রবাহ ক্ষয় বলা হচ্ছে, যে প্রক্রিয়ায় প্রবল জলস্রোতের আঘাতে নদীর তলদেশ এবং পার্শ্বদেশ, তাহলে নদী যদি, নদী কেন, যে কোনো জায়গাতেই, তোমার বাড়িতেও দেখবে, খেতেও দেখবে, তুমি যদি বাঁধ দিয়ে দাও, বাঁধ দিয়ে জলকে ধীরে ধীরে এঁকে বেঁকে নিয়ে যাও, তখন ওই জলের স্রোতের আঘাতে নদীর তলদেশ এবং পার্শ্বদেশ কি করে, প্রথমে যে নরম অংশ থাকে, দুটো শিলা অবস্থান করে, নরম শিলা, কঠিন শিলা। তাহলে অপেক্ষাকৃত নরম শিলা কি হবে, খুব দ্রুত ভেঙে যাবে এবং টুকরো টুকরো হয়ে যাবে। এবং এই যে জলস্রোতের প্রবাহের ফলে যে নরম শিলা ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। ঠিক আছে? বোঝা গেল না? আরেকবার বলবো। আচ্ছা, তাহলে নদী যখন প্রবাহিত হচ্ছে, এই নদীর জলের আঘাতে নদীর তলদেশ কিংবা পার্শ্বদেশ অর্থাৎ বাঁধগুলো, এই জলের আঘাতে অপেক্ষাকৃত নরম শিলাস্তর যখন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং টুকরো হয়ে যাবে, তাকে জলপ্রবাহ ক্ষয় বলা হয়। ঠিক আছে? এটা বোঝা গেল। তোমাদেরকে যখন শুধুমাত্র জলপ্রবাহ ক্ষয় বলবে, তখন এই রকম ছবি এঁকে বাদবাকি যে জিনিসগুলো বলা আছে সেগুলো না দিয়ে জলপ্রবাহ ক্ষয়টা কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে। আর যদি বলা হয় নদীর ক্ষয়কাজ পদ্ধতি সম্পূর্ণরূপে আলোচনা করো, তখন কিন্তু এই 5টি প্রক্রিয়া, অর্থাৎ একটি প্রক্রিয়া আমি সবে বললাম, আরো যে 4টি প্রক্রিয়া আছে সবগুলোই এই চিত্র সহ, এই চিত্র কিন্তু বলতেই দিতেই হবে, আঁকতেই হবে ছবি, এই চিত্র সহ আলোচনা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর হচ্ছে বুদবুদ ক্ষয়। দেখবে জল যখন যে কোনো জায়গাতে, আমরা যখন মগ করে বালতিতে জল ঢালি বা মগে জল পড়ছে কোনো কল থেকে, এটা বুদবুদ হয় তো, হয়। তো এরকম নদীতেও, নদী প্রবাহ পথেও দেখবে, বা জলধারা যেগুলো রয়েছে, নদীর বাঁধ দেওয়ার যে অংশগুলো রয়েছে, গেট রয়েছে, সেখানেও যখন জল ছাড়া হয় দেখবে প্রচুর বুদবুদের সৃষ্টি হয়, অর্থাৎ এক উপর থেকে নিচে বা নদীর ধীরে ধীরে যাওয়ার জন্য বুদবুদ সৃষ্টি হয়। তাহলে কি হয়, নদীর এই জলস্রোতের মধ্যে যে সৃষ্ট বুদবুদ, ঠিক আছে, এই বুদবুদের ভেতরে কি থাকে, প্রবল বায়ুচাপ থাকে। আমরাও যখন মগে করে বালতিতে জল দিই বা কল থেকে জল নিয়ে, দেখবে বুদবুদ সৃষ্টি হয়, ধীরে ধীরে বুদবুদগুলো ফটফট করে ফেটে যায়, অর্থাৎ সেখানে বায়ু থাকে, তো বায়ু ভর্তি অবস্থায় থাকে। তো এই যে বায়ুচাপ কি করে, নদীগর্ভের শিলাস্তরের ওপরে ফেটে যায়, ফেটে গিয়ে 1 সেমি ব্যাসের বুদবুদ কি করে, 18 কেজি ওজনের হাতুড়ির মতো আঘাত দিয়ে চূর্ণ বিচূর্ণ করে শিলাস্তরকে। তার মানে ভাবো, 1 সেন্টিমিটার ব্যাস যদি একটা বুদবুদের আয়তন হয়, সেই 1 সেন্টিমিটার ব্যাসের বুদবুদ 18 কেজি ওজন, অর্থাৎ একটা হাতুড়ির ওজন 18 কেজি হবে, সেই 18 কেজি ওজনের হাতুড়ি দিয়ে মারলে এক শিলাস্তর যেমন ভাবে ক্ষতিগ্রস্ত হবে, এই 1 সেন্টিমিটার ব্যাসের বুদবুদ যদি বায়ুচাপ ফেটে যায়, একই রকম আঘাতপ্রাপ্ত হবে। হওয়ার ফলে কি হচ্ছে, সেই শিলাস্তর বা সেই শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে যাচ্ছে, এবং এই পদ্ধতিটাকে আমরা বলছি বুদবুদ ক্ষয়।
বোঝা গেল কি বললাম? তাহলে আমরা দুটো ক্ষয়কাজ সম্পর্কে আলোচনা করলাম, একটা জলপ্রবাহ ক্ষয় আর একটা বুদবুদ ক্ষয়। ঠিক আছে? 3 নম্বরে রয়েছে অবঘর্ষ ক্ষয়। কি এই অবঘর্ষ ক্ষয়? নামটা একটু অন্যরকম, কিন্তু দেখো জিনিসটা একদমই সহজ। যে প্রক্রিয়ায় জলস্রোতের সঙ্গে বাহিত নুড়ি শিলাচূর্ণ কি হয়, এই যে তলদেশে দেখো যে শিলাচূর্ণগুলো রয়েছে, তার নদী যখন প্রবাহিত হয় সেগুলো জলের সঙ্গে প্রবাহিত হয়। এগুলো কি করে, নদীর তলদেশ এবং পার্শ্বদেশ অর্থাৎ যখন যায় এগুলো, এই যে এটা তলদেশ, তো এইটা অংশটা, তাহলে এখানে কি হচ্ছে, আঘাতপ্রাপ্ত করছে, ধাক্কা খাচ্ছে। বা সাইড দিয়েও যদি যায় এখানেও ধাক্কা খাবে, এদিকেও ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ার ফলে কি হচ্ছে, সেই জায়গায় গর্ত সৃষ্টি করে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে অবঘর্ষ ক্ষয় বা অবঘর্ষ প্রক্রিয়া। ঠিক আছে? তার মানে তুমি যদি একটা নুড়ি খণ্ড বা পাথর দিয়ে যদি কোনো একটা নরম মাটির স্তর বা একটা মাটির স্তর যদি ভেঙে সেই স্থান যদি চূর্ণ বিচূর্ণ করে দাও, গর্ত সৃষ্টি করো, যে অবস্থার সৃষ্টি হয়, জল যদি এই নুড়ি দিয়েই নদীর তলদেশ এবং পার্শ্বদেশ যদি গর্ত করে দেয়, এই পদ্ধতিটাকে হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া বা অবঘর্ষ ক্ষয়। ঠিক আছে? 4 নম্বর হচ্ছে ঘর্ষণ ক্ষয়। ঘর্ষণ ক্ষয় কি? তাহলে বলছে যে প্রক্রিয়ায় নদী বাহিত প্রস্তরখণ্ডগুলি, অর্থাৎ এই যে নুড়ি, কাঁকর, বড় বড় পাথর খণ্ডগুলি পরস্পরের সঙ্গে কি হচ্ছে, ধাক্কা খাচ্ছে। তাহলে একটা পাথর যখন আর একটা পাথরের সঙ্গে বা একটা মাঝারি সাইজের পাথর যদি একটা পাথরের সঙ্গে ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার ফলে কি হবে, একটা না একটা সময় নিশ্চয়ই সেগুলো ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাহলে এইগুলো যখন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে বালি, পলি, কাদায় পরিণত হয়, তাকে ঘর্ষণ ক্ষয় বলা হয়। ঠিক আছে? তার মানে তুমি দুটো নুড়ি পাথর নিয়ে তোমার দুহাত দিয়ে মারলে, মেরে ফাটিয়ে দিলে, চূর্ণ বিচূর্ণ করে দিলে, যেমনটা হয় সেটাই যদি জলের মধ্যে, নদীর জলের দ্বারা হয়, দুটো পাথর ঘর্ষণ খাওয়ার ফলে যদি বালি, পলি, কাদায় পরিণত হয়, তাকে আমরা ঘর্ষণ ক্ষয় বলবো, অর্থাৎ ঘর্ষণ হয়ে যাচ্ছে। ঠিক আছে? বোঝা গেল? এই হচ্ছে ঘর্ষণ ক্ষয়। তার মানে এই যে নুড়ি, কাঁকর, পলি, বালিগুলো নিজেদের মধ্যে ধাক্কা খাওয়ার ফলে সেখানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। দ্রবণ ক্ষয় কি? দ্রবণ ক্ষয়টা কি? জিপসাম, ডলোমাইট, খনিজ লবণ, চক, চুনাপাথর যে প্রক্রিয়ায় নদীর জলে দ্রবীভূত হয়ে যায় এবং ক্ষয় হয়, তাকে দ্রবণ ক্ষয় বলে। অর্থাৎ এই যে ধাতু বা খনিজ পদার্থগুলির নাম বলা হলো, যদি এই নির্দিষ্ট এই অঞ্চলের উপর দিয়েই নদীর জল প্রবাহিত হয়, হওয়ার ফলে এখানে রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়ার ফলে যে দ্রবণ ক্ষয়, অর্থাৎ সেই অংশগুলো ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। ঠিক আছে? তার ফলে যে ক্ষয় হয় তাকেই আমরা বলবো দ্রবণ ক্ষয়। তাহলে বোঝা গেল আমরা মোট 5টি ক্ষয়কার্য সম্পর্কে আলোচনা করলাম। একদম শুরুতেই ছিল হচ্ছে আমাদের জলপ্রবাহ ক্ষয়, অর্থাৎ জলের আঘাতের দ্বারা ক্ষয়। 2 নম্বর ছিল বুদবুদ ক্ষয়, জলে যে বুদবুদ সৃষ্টি হয়, সেই বুদবুদের মধ্যে বায়ু থাকে, সেই বায়ু ফেটে গিয়ে যখন শিলাস্তরকে চূর্ণ বিচূর্ণ করে, তার ফলে যে ক্ষয় হয়, বুদবুদ ক্ষয়। অবঘর্ষ ক্ষয়, শিলাস্তর যখন ওই তলদেশে বা পার্শ্বদেশে আঘাতপ্রাপ্ত হয়ে যখন কোনো গর্ত সৃষ্টি করে, তাকে অবঘর্ষ ক্ষয় বলছে। আর ঘর্ষণ ক্ষয়, যখন নুড়ি বা শিলাচূর্ণগুলো পাশাপাশি আঘাতের ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাকে ঘর্ষণ ক্ষয় বলছে। আর বিভিন্ন খনিজ পদার্থ যখন নদীর জলের সঙ্গে দ্রবীভূত হয়ে দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয় হয়, তাকে আমরা দ্রবণ ক্ষয় বলবো। তাহলে এই 5টি পদ্ধতি হচ্ছে নদীর
ক্ষয় কাজ করে থাকে এই 5টি পদ্ধতির সাহায্যে। ঠিক আছে, ক্ষয় কার্যের পরে নদী কি কাজ করে? বহন কাজ করে। ভেরি গুড। তাহলে কোন কোন পদ্ধতিতে নদী বহন কাজ করে এবার আমরা দেখি। তাহলে মধ্যগতিতে জলস্রোত দ্বারা ক্ষয়জাত দ্রব্য বা পদার্থগুলো মোহনার দিকে বয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে বহন কাজ। অর্থাৎ তুমি কোনো তোমার মালপত্র বা জিনিসপত্র একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত করছো, সেটা বহন কাজ। তুমি কিসের সাহায্যে যাচ্ছ? ট্রেনের সাহায্যে, বাসের সাহায্যে, বাইকের সাহায্যে, প্রাইভেট কারের সাহায্যে যেতে পারো। আর নদী তার ক্ষয়জাত পদার্থগুলো কিসের সাহায্যে নিয়ে আসে সেটা আমরা দেখব। প্রথমে হচ্ছে দ্রবণ প্রক্রিয়া। দ্রবণ প্রক্রিয়া কি? এই যে একটু আগে যে খনিজ পদার্থগুলোর নাম করা হলো, জিপসাম, ডলোমাইট, খনিজ লবণ, চক, চুনাপাথর, যে প্রক্রিয়ায় নদীর জলে দ্রবীভূত হয়ে যায়, হয়ে জলস্রোতে বাহিত হয় বা স্রোতের দ্বারা চলে যায়, এগিয়ে যায়, তাকে আমরা দ্রবণ প্রক্রিয়া বলছি। এই হচ্ছে দ্রবণ প্রক্রিয়া। তাহলে এখানে যদি কোনো এই খনিজ পদার্থ থাকে, তাহলে তার সঙ্গে দ্রবণ প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, ভাসমান প্রক্রিয়া। তাহলে সূক্ষ্ম এবং স্বল্প ওজনের পলি ভাসবে কারা? তাহলে নিশ্চয়ই বড় বড় পাথর খণ্ড বা চাই জলের মধ্যে ভাসবে না। তাহলে সূক্ষ্ম পলি, বালি, কাদা, তারা যখন এই ভাসমান মানে ভাসমান অবস্থায় ঘুরতে ঘুরতে একটা অংশ থেকে আরেকটা অংশ নদী জলের স্রোতের সঙ্গে এগিয়ে যায়, সেই প্রক্রিয়াকে আমরা বলবো ভাসমান প্রক্রিয়া। এই হচ্ছে ভাসমান প্রক্রিয়া। দেখো নদীর উপত্যকায় ছোট্ট ছোট্ট নুড়ি, কাঁকর, পলি, বালি কি করছে? ভেসে ভেসে এগিয়ে যাচ্ছে, তাই না? এটাকে আমরা কি বলছি? ভাসমান প্রক্রিয়া। দেখো একদম যেমন ভাবে লেখা রয়েছে, ভাসমান মানে ভাসতে ভাসতে যাচ্ছে, ভাসমান প্রক্রিয়া। লম্ফদান প্রক্রিয়া মানে কি? লাফ দেওয়া প্রক্রিয়া বলে। তাহলে দেখো লম্ফদান প্রক্রিয়া, এই যে এই নুড়িটা এখানটায় ছিল, এর অপেক্ষাকৃত এই ভাসমান প্রক্রিয়ার থেকে অপেক্ষাকৃত বড় নুড়ি লাফিয়ে লাফিয়ে এখানে গেল, আবার এখান থেকে লাফিয়ে চলে গেল, এখানে কিছুদিন থাকলো। অর্থাৎ জলের যেমন গতি পাবে, জলের যেমন শক্তি লক্ষ্য করা যাবে, সেই অনুযায়ী এগিয়ে যাবে। কি বলছে? বড় ও ভারী প্রস্তর খণ্ডগুলি যে প্রক্রিয়ায় জলস্রোতে তাড়িত হয়ে নদীগর্ভে বারবার ধাক্কা খেয়ে, তাহলে নদীর যে গর্ভ অর্থাৎ নদীর তলদেশ, নদীর তলদেশ, এই যে নদীর তলদেশে বারবার কি হচ্ছে? ধাক্কা খাচ্ছে, আঘাত পাচ্ছে, পেয়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলছে, তাকে আমরা কি বলছি? লম্ফদান প্রক্রিয়া বলা হচ্ছে। তাহলে এই লম্ফদান প্রক্রিয়ার সাহায্যে এই নুড়ি পাথর, নুড়ি খণ্ডগুলি একটা স্থান থেকে আরেকটা স্থানে অগ্রসর হচ্ছে। বোঝা যাচ্ছে তো? আকর্ষণ প্রক্রিয়া। কি আকর্ষণ প্রক্রিয়া? এটা হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া। তো বলছে বিভিন্ন আকারের ভারী প্রস্তর খণ্ডগুলি, অর্থাৎ লম্ফদান প্রক্রিয়ার থেকে অপেক্ষাকৃত বড় যে খণ্ডগুলি, জলস্রোতের টান, তাহলে স্রোতের যদি টান খুব বেশি হয়, তখন অপেক্ষাকৃত বড় পাথর খণ্ডগুলো কি হবে? সেই স্রোতের টানে ভেসে ভেসে সামনের দিকে এগিয়ে চলে যাবে, তাই না? তাহলে এই স্রোতের টানে বড় প্রস্তর খণ্ডগুলিও নদীর তলদেশে গড়িয়ে গড়িয়ে বাহিত হয়ে যায় বা সামনে এগিয়ে যায়, তাকে আমরা আকর্ষণ প্রক্রিয়া বলা হচ্ছে। তাকে আকর্ষণ প্রক্রিয়া বলছি। তাহলে কটি বহন কার্য কটি পদ্ধতিতে সম্পন্ন হয়? 4টি পদ্ধতিতে সম্পন্ন হয়। একটি হচ্ছে দ্রবণ প্রক্রিয়া, তাই তো, ভাসমান প্রক্রিয়া যেটা ভেসে ভেসে যাচ্ছে একদম সূক্ষ্ম পলি বালি কণা, লম্ফদান প্রক্রিয়া অপেক্ষাকৃত বড় নুড়ি পাথর খণ্ডগুলি জলস্রোতের সাথে লাফিয়ে লাফিয়ে জলের সঙ্গে ধাক্কা খেয়ে এগিয়ে যাচ্ছে, আর আকর্ষণ প্রক্রিয়া নদীর জলের স্রোতের সাথে বড় বড় পাথর খণ্ডগুলি যখন দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন তাকে আমরা বলছি আকর্ষণ প্রক্রিয়া। এইখানে একটা জিনিস একটু বলি, এই যে বহন প্রক্রিয়া এবং ক্ষয়কাজ প্রক্রিয়া আমরা আলোচনা করলাম, এখানে এমনটা নয় যে যখন হবে তখন শুধুমাত্র বহন কাজ হবে, অন্য কোনো কাজ লক্ষ্য করা যাবে না।
ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এই নদীর ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ বিভিন্ন স্থানে তার যে যাবতীয় যার যার কাজ, সেটা কিন্তু নিরন্তর প্রক্রিয়ায় হয়ে চলে। কারণ প্রকৃতি তো, প্রকৃতির ওপরে কারোর কোনো হাত নেই। প্রকৃতি তার আপন খেয়ালে সম্পূর্ণ নিজস্ব গতিতে তার কার্যকারিতা সে চালিয়ে যায়। ঠিক আছে, সেই জন্য এখানে যেমন ক্ষয়কার্য হবে, ক্ষয়কার্যের সঙ্গে সঙ্গে ওই নুড়ি পাথর খণ্ডগুলো এইরকম প্রক্রিয়ার মাধ্যমে একটা স্থান থেকে আরেকটা স্থানে যাবে। আবার যখন মধ্যগতিতে আসবে তখন নদীর ক্ষয়কাজ কমে যাবে, তখন মূলত বহন করে করে ধীরে ধীরে নদী নিম্ন গতিতে চলে আসবে। ঠিক আছে, এরকম ভাবে ধীরে ধীরে এগিয়ে যাবে। এরপরে আমাদের একদম শেষ যে অংশ 3 নম্বর, নদীর সঞ্চয় এবং অবক্ষেপণের কাজ। তাহলে নদী এতক্ষণ যা কাজ করলো, ঊর্ধ্বগতিতে কি করলো নদী? ক্ষয় কাজ করলো। মধ্যগতিতে কি করলো? বহন কাজ করলো। তাহলে নদী আস্তে আস্তে কিন্তু বার্ধক্যের দিকে, নদী এবার বয়স হয়ে গেছে। তখন নদীর আর আগের মতো শক্তি নেই। নদী কি করবে এবার? যে অংশগুলো সে নিয়ে এসছিল, মানে এতদিন বোঝাই করে নিয়ে আসছিল তার ঘাড়ে পিঠে চাপিয়ে, সে আর সেইগুলো বয়ে নিয়ে যেতে পারছে না, তার শক্তি শেষ হয়ে গেছে। তাহলে কি হলো? ঊর্ধ্বগতিতে স্রোত বেশি ছিল বা মধ্যগতিতেও স্রোত তুলনামূলকভাবে থাকে, নদী কি করছিল? সেগুলো ক্ষয় আর বহন করছিল। এবার যখন তার স্রোত বা শক্তি কিছুই নেই, সেই বয়ে নিয়ে আসা পদার্থগুলো স্রোত কমে যাচ্ছে, এই সমভূমিতে এসে সে সব বিভিন্ন জায়গায় সঞ্চয় কার্য হিসাবে ফেলে দিচ্ছে। ঠিক আছে, তা নদী যদি বিভিন্ন অগভীর যে অংশ এই নিম্ন গতিতে এসে যেখানে যেখানে অগভীর অংশ রয়েছে বা নদীর প্রবাহপাত যেখানে যেখানে স্তব্ধ হয়ে যাচ্ছে, এবং মোহনায় যেখানে মোহনায় বদ্বীপ সৃষ্টি হওয়ার অনেকগুলো অনুকূল শর্ত রয়েছে, সেই শর্তগুলো যদি হতে থাকে তাহলে এরকমভাবে ধীরে ধীরে বদ্বীপ সৃষ্টি হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এই সঞ্চয় কাজ হওয়ার জন্য কিছু নিয়ন্ত্রক লক্ষ্য করা যায়। কি কি নিয়ন্ত্রক সেগুলো? নদীর জলের পরিমাণ হ্রাস। তাহলে যদি নদীর জলের পরিমাণ যদি হ্রাস পেয়ে যায় তাহলে কি হবে? নদী কিন্তু আর তত পরিমাণে সেই যে ক্ষয়জাত পদার্থগুলো বয়ে নিয়ে আসতে পারবে না। ভূমি ঢাল হ্রাস। ভূমির ঢাল যদি হ্রাস পায় তাহলে নদী কি সেই উচ্চ গতিতে যদি, মানে খাড়াই ঢাল থাকলে যে পরিমাণ ক্ষয়কার্য করবে, অল্প ঢাল থাকলে সেই পরিমাণ ক্ষয় কাজ কি করবে? করতে পারবে না, তাহলে সঞ্চয় কাজ হবে না। নদীর বোঝা বৃদ্ধি, অর্থাৎ নদীর যদি অতিরিক্ত পরিমাণে ক্ষয় কাজ করে থাকে, নদীর বোঝা বৃদ্ধি পাবে এবং নদী তত বেশি পরিমাণে কি করবে? সঞ্চয় কাজ করবে। নদীর বহন ক্ষমতা যদি হ্রাস পেয়ে যায় তাহলে নদী যে স্তর থেকে যে ক্ষয়জাত পদার্থগুলো নিয়ে আসে সেগুলো নদী বয়ে নিয়ে যেতে পারবে না। এবং কোনো হ্রদের মধ্য দিয়ে নদীর প্রবাহ, যদি হ্রদের মধ্যে নদীর প্রবাহ লক্ষ্য করা যায় তাহলে হ্রদেই কিন্তু সেই নদীর সঞ্চয়জাত পদার্থগুলো সেখানেই সে সঞ্চয় করতে থাকবে, বদ্বীপ গড়ে তুলতে পারবে না। ঠিক আছে, লাস্ট যে অংশ সেটা আমরা একটা সূত্র, সেটা 1842 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডাব্লু হপকিন্স এই সূত্র উদ্ভাবন করেছিল। তিনি পরীক্ষা করে দেখেছে যে নদীর গতিবেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায়, অর্থাৎ পূর্বে যা গতি ছিল দেখা গেল হঠাৎ ঢাল খাড়াই হয়ে গেল বা জলের পরিমাণও বেড়ে গেল, তাহলে গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেল। তা দ্বিগুণ যদি বৃদ্ধি পায় তার বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ 64 গুণ সমান 2 টু দি পাওয়ার 6, 2কে আমরা 6 দিয়ে যদি গুণ করি 64 হয়। তাই নদীর গতিবেগের সঙ্গে তার বহন ক্ষমতার এই যে আনুপাতিক সম্পর্ক, এটাকেই বলা হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র। তার মানে নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পাওয়া মানে নদী আগে যে পরিমাণে ক্ষয় করছিল এখন আরো দ্বিগুণ বেগে ক্ষয় করবে। দ্বিগুণ বেগে ক্ষয় করা মানে তার বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পাবে। তার মানে নদী জল আরো দ্রুত এই ক্ষয়জাত পদার্থগুলোকে সঙ্গে নিয়ে
এড়িয়ে যাবে। এবং এই যে গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা, তার এই যে আনুপাতিক সম্পর্ক, একেই বলা হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র। মনে থাকবে ইংলিশে কে বলা হচ্ছে সিক্সথ পাওয়ার ল। ডাব্লু হপকিন্স এটার উদ্ভাবন করেছিল। এটা কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো সবাইকে বোঝাতে পারলাম এতক্ষণে যা আমরা আলোচনা করেছি। আচ্ছা, এই আলোচনা থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সামনে আমি এখানে রেখেছি, যে আদর্শ নদী, উপনদী, শাখা নদীর মধ্যে পার্থক্য, নদীর ক্ষয় কাজ পদ্ধতি, বহন কাজ পদ্ধতি, সঞ্চয় কাজ, ষষ্ঠ ঘাতের সূত্র, দ্রবণ ক্ষয়, অবকর্ষ ক্ষয়, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে আমি মেনশন করে দিয়েছি। এবং তোমরা এই প্রশ্নগুলি সামনে রেখেই সঠিক উত্তরগুলো পড়বে, তাহলে তোমাদের সম্পূর্ণ উত্তরগুলো তৈরি হয়ে যাবে। সবাই নোট ডাউন করে নিয়েছো এগুলো? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী দিনে শুরুতেই আমরা ওই প্রশ্নগুলো তোমাদের সামনে একটু আলোচনা করব, কারা কতটা কিভাবে জেনেছো বা বুঝতে পেরেছো, কোথাও আরো কোনো অসুবিধা রয়েছে কিনা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে পরবর্তী অংশ নিয়ে আমরা আবার আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।